সতর্কতা জারির পরও বাংলাদেশে নিরাপদ বোধ করছেন বিদেশি নাগরিকরা। চাপ হিসেবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। Walking on the streets of Bangladesh, always safe here. I don't think there's any connection to any international terrorism or anything like that. I felt perfectly secure then. I think my feeling now has changed somewhat. এমন কোনো পরিস্থিতি এখানে সৃষ্টি হয়নি। যদি আস্থার সম্পর্ক না তৈরি হয় তাহলে এই তৃতীয় পক্ষ এটা থেকে সুবিধা নেবে এবং জঙ্গিবাদকে কেউ প্রমোট করবে। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত পরিশ্রম করছে, আন্তরিক চেষ্টা করতেছি আমরা। আমাদের চেষ্টার আন্তরিকতার কোনো রকম ত্রুটি নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। বিদেশিদের হত্যা তারই অংশ বললেন প্রধানমন্ত্রী। রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কমিটির বৈঠক। বিএনপি নেতা বিপ্লবের রিমান্ড বাতিল, ছেড়ে দেওয়া হয়েছে রাজশাহী থেকে আটক 2 জনকে। সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। যশোরে পুলিশের হাতে আটকের পর রেল লাইন থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার, অভিযোগ স্বজনদের। নির্যাতনের কথা অস্বীকার পুলিশের। এবং জাতীয় হৃদরোগ হাসপাতালে 4 দিন ধরে পানি নেই, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা। সংকটের কথা স্বীকার করে বিকল্প উপায়ে চাহিদা পূরণের কথা বলছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নিজেদের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশে বসবাসরত এসব দেশের নাগরিকরা। নিজ নিজ কর্মস্থল সহ সারা দেশেই নির্বিঘ্নে চলাফেরা করছেন বলে জানিয়েছেন তারা। এদিকে বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিধানে কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 28 সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয় ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে। এ ঘটনার 2 দিন পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশে বসবাসরত মার্কিনী সহ পশ্চিমা দেশগুলোর নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। কিন্তু এর রেশ কাটতে না কাটতে আবারও বিদেশি হত্যা। এবার কোনো পশ্চিমা নাগরিক নয়, হত্যার শিকার হন জাপানি নাগরিক ওনিও হোশি। পরপর 2 বিদেশি হত্যার পর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের। সবশেষ শুক্রবার আবারও বাংলাদেশে বসবাসরত নিজেদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে যুক্তরাজ্য। তবে যাদের জন্য এত উদ্বেগ, বাংলাদেশে বসবাসরত সেই বিদেশি নাগরিকরা বলছেন নিরাপত্তার কোনো শঙ্কা বোধ করছেন না তারা। With everything that's happened in the past week recently, I think this is more a case of just random violence, like bandits, something like this. I don't think there's any connection to any international terrorism or anything like that. I think even the statistics show the crime rate much lower here in Bangladesh than it is in the United States. When I arrived 6 weeks ago, I felt more secure than I do today. I felt perfectly secure then. I think my feeling now has changed somewhat. I think if you're going to be unsafe, you're going to be unsafe anywhere. এদিকে বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বসবাসরত নাগরিকদের নিরাপত্তা বিধানে কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। তারা তাদের নিজস্ব আঙ্গিকে যদি তারা নিজস্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে, নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে, সেটা ভালো, কোনো অসুবিধা নেই। সব দেশে ক্রিমিনাল আছে এবং সেই ক্রিমিনালদেরকে বের করে বিচারের ব্যবস্থা করা এটা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত পরিশ্রম করছে, আন্তরিক চেষ্টা করতেছি আমরা। আমাদের চেষ্টার আন্তরিকতার কোনো রকম ত্রুটি নেই। পুলিশ প্রধান আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু বিদেশি নাগরিক নয়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে তার বাহিনী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের চলাফেরার বিষয়ে দ্বিতীয়বার সতর্কতা জারি করা সরকারকে চাপে রাখার কৌশল বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
তবে তারা বলছেন যে কারণেই সতর্কতা জারি করা হোক না কেন, বিদেশিদের নিরাপত্তা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সঙ্গে জড়িত হওয়ায় সরকারের উচিত গুরুত্বের সঙ্গে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। এহসান জুয়েলের রিপোর্ট। শুরুটা ক্রিকেট দিয়ে। ঢাকায় অস্ট্রেলিয়া দলের না আসা, একই সময়ে পশ্চিমা বেশ কয়েকটি দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নোটিশ জারি এবং সবশেষ ঢাকা ও রংপুরে 2 বিদেশি নাগরিক খুন। ঘটনার পরপরই বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়ে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পরে আলাদাভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। দফায় দফায় বৈঠক আর আশ্বাসের পর ধারণা করা হচ্ছিল কিছুটা শিথিল হবে নিরাপত্তা নোটিশ। উল্টো শুক্রবার দ্বিতীয় দফা নোটিশ দিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে যুক্তরাজ্য। বিদেশিদের এইসব তৎপরতার উদ্দেশ্য নিয়ে ভিন্ন মত পররাষ্ট্র বিশ্লেষকদের। আবার একটা সতর্কতা অবলম্বন জারি করা যেতে পারে, কারণ এমন কোনো পরিস্থিতি এখানে সৃষ্টি হয়নি। তাহলে প্রশ্ন উঠতে পারে ফায়দাটা কি, তাদের স্বার্থটা কি? এখানে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে জঙ্গিবাদটাকে চাঙ্গা করছে, এটা দেখিয়ে হতে পারে একটা শক্তি চাচ্ছে বাংলাদেশ অ্যালায়েন্সে যোগ দিক, প্লাস সোফা চুক্তি স্বাক্ষর করুক, আকসা চুক্তি স্বাক্ষর করুক। কোন পরিপ্রেক্ষিতে একটি বিশেষ দূতাবাস বা একটি বিশেষ রাষ্ট্রের এমবাসি সতর্কতা জারি করছে সেটা তারাই হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু তাদের কাছে হয়তো সুস্পষ্ট কোনো ইন্টেলিজেন্স যদি থেকে থাকে, তারা সতর্কতা জারিটা করে আমরা আমাদের টিপস এন্ড ট্রিক্সে থাকবো, আমরা খুব কেয়ারফুল থাকবো। আমি এটাকে বলবো না যে এটা প্রেসার ক্রিয়েট করা বা উদ্দেশ্য যাই হোক, আশিকা ইরশাদ মনে করেন সরকারের উচিত গুরুত্ব দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা। কূটনৈতিক মহলে যারা থাকেন তাদের নিরাপত্তাটা কিছুটা একটা স্পর্শকাতর একটা বিষয়, যেহেতু এটার সাথে আন্তঃরাষ্ট্রীয় ব্যাপারগুলো জড়িত থাকে। এটা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে স্পষ্ট একটা মানে কমিউনিকেশন চ্যানেল ওপেন থাকা উচিত। যদি আস্থার সম্পর্ক না তৈরি হয় তাহলে এই তৃতীয় পক্ষ এটা থেকে সুবিধা নেবে এবং জঙ্গিবাদকে কেউ প্রমোট করবে, ফিনান্স করবে, এই বিষয়গুলোকে উস্কে দেওয়ার জন্য। 2 বিদেশি খুনের সুষ্ঠু কিনারা না হলে দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করেন তারা তাদের স্বার্থ হাসিল করবে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে পুলিশ, ডিবি ও সোয়াতের সদস্যরা। মহড়ার অংশ হিসেবে গুলশানের কনকর্ড পুলিশ প্লাজার সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেয় নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য। পরে গুলশানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মার্কিন দূতাবাসের সামনে এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ হাসান খান জানান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মাঝে কর্ম উৎসাহ ও গুলশান এলাকায় অবস্থানরত বিদেশি নাগরিকদের ভীতি কাটাতে তারা এই র্যালি আয়োজন করে। বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে সরাসরি বেগম জিয়াকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্র করছেন বিএনপি নেত্রী। গণভবনে 5 জেলার আইনজীবী সমিতির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখন আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করে তখন বিএনপি নেত্রী অন্তর্জালায় ভোগেন। পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সুবিধা বাড়াতে নতুন ভবন নির্মাণ, লাইব্রেরিতে নতুন বই সংযোজন সহ বেশ কিছু প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন চট্টগ্রাম, বরিশাল, রংপুর, গাজীপুর আর গোপালগঞ্জের আইনজীবী সমিতির নেতারা। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে সবার আগে। যে কোনো অন্যায় হলে সঙ্গে সঙ্গে তার বিচার হবে, ন্যায় বিচার মানুষ যেন পায় সেটা নিশ্চিত করা। আলোচনায় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, সরকার উৎখাতের নামে বছরের শুরুতে বিএনপি জামাত নির্বিচারে মানুষ পুড়িয়ে মেরেছে, আর তাতে কাজ না হওয়ায় এখন বিএনপি নেত্রী বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। দেশে থেকে দেশের মানুষ হত্যা করেছেন, বিদেশে থেকে ওদিকে লবিস্ট রেখেছে, নানা ধরনের অপপ্রচার এবং একটা প্যানিক ছড়ানো, আর বিদেশে বসে বসে বাংলাদেশে বিদেশিরা যারা আছে তাদের হত্যা করে বিদেশিদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। উনি দেশে থেকে দেশের মানুষ মানেন আর বিদেশে থেকে বিদেশি, দেশে যারা বিদেশি মানুষ তাদের মেরে ওনার আন্দোলন। সব ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর যখনই আমার দেশের কোনো উন্নতি হয়, দেশ যখন আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক অবস্থানে যায়, তখনই কিন্তু এই বিএনপি, জামাত, জোট এদের
এদের কিন্তু একটা অন্তঃপ্রিয়া শুরু হয়ে যায় এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরা উঠে পড়া লাগে এবং তার জন্য খুন করা, নানা ধরনের ধ্বংসাত্মক কার্য করা, যা যা করার তারা তা করতে চেষ্টা করে। এই জন্য জনগণকে সচেতন থেকে এই ধরনের কার্যকলাপ যাতে না হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা আমি কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই তার সরকারের লক্ষ্য। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা খোঁজার বিষয়টিকে অবিশ্বাস্য ও হাস্যকর বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপিকে হেয় করতেই সরকার মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এরশাদ বিরোধী আন্দোলনে নিহত জেহাদ স্মরণে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আমাদের দেশের যারা এখন ক্ষমতা আছেন তারা দেশের মানুষকে মূর্খ ভাবেন কিনা জানি না, কিন্তু অবিশ্বাস্য সব কথা বলেন। জামাতের সঙ্গে জড়ায় বিএনপির সম্পর্কে কোনো না কোনো কথা বলতেই হবে। প্রধানমন্ত্রী বলেন বিদেশ থেকে ফিরে এসে কোনো খবর না নিয়েই যে বিদেশি হত্যার সঙ্গে বিএনপি জামাত জড়িত। এখন ভারতীয় গুপ্তচর সংস্থা রিপোর্ট করেছে যে সঙ্গে জামাত জড়িত থাকতে পারে। এখন প্রধানমন্ত্রী বলা যায় না, হয়তো তার মতামত বদলাইতেও পারে, কিন্তু তারপরও হয়তো বিএনপির কথা বলতেই থাকবে। যে কোনো প্রকারে বিএনপিকে হেয় করার চেষ্টা তাদের। দেখছেন রাত 11টার সময়ে। রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশি হত্যার ঘটনায় বৈঠক করেছে তদন্ত কমিটি। তবে এখনো পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপি নেতা রাশেদুন নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় রাজশাহী থেকে আটক 2 ব্যাংক কর্মকর্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। মানিক সরকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব বিএনপি নেতা রাশেদুন নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এর আগে বুধবার বিপ্লবের স্ত্রী শিরিন আক্তার দিবা রিমান্ড বাতিলের জন্য আদালতে আবেদন করলে তা বাতিল করে দিয়েছিলেন আদালত। তদন্তকারী পুলিশ কর্মকর্তা যদি একটা আবেদন করেন 10 দিন বা 5 দিন বা 2 দিন, কোর্ট যদি অ্যালাউ করেন তো সর্বোচ্চ যে সময়টা মঞ্জুর করবে সেই সময়টা পুলিশ তাদের হেফাজতে রাখতে পারবে। কিন্তু তার আগে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে আমাদের জিজ্ঞাসাবাদ সমাপ্ত হয়ে গেছে, আর জিজ্ঞাসাবাদের কোনো দরকার নাই, তাহলে যে কোনো সময় ফেরত দিতে পারেন। তো বিপ্লবের ক্ষেত্রে তাই করছে। এদিকে শনিবার রাতে জাপানি নাগরিক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহী থেকে আটক 2 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। জাপানি নাগরিক হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুপুরে ডিআইজির কার্যালয়ে বৈঠক করে। পরে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন উপমহাপরিচালক। আসলে তদন্ত একটি অনেক বড় বিষয়, এগুলো একদিনই বা 1 ঘন্টায় কিন্তু শেষ করার মতো নয়। আর যেহেতু এটি একটি হত্যা ঘটনা, এখানে অনেক কিছু আমাদেরকে মিলিয়ে দেখতে হয়। তথ্য উপাত্ত কালেকশন করা এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা একটু সময়ের ব্যাপার। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যাতে এটা সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা যায় এবং অবশ্যই আমরা এটা বলতে পারি অত্যন্ত আস্থার সাথে দৃঢ়ভাবে যে আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এবং হয়তো তদন্ত কাজটা যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। 3 অক্টোবর জাপানি নাগরিক কোনিও হোশি রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। পরে সেদিনই জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়। সময় সংবাদ, রংপুর। রাত 11টার সময় আরো থাকছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 45 কেজি স্বর্ণের বার সহ 3 মালয়েশীয় নাগরিক আটক। এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির শারীরিক অবস্থার উন্নতি। চিকিৎসকরা জানালেন 7 দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত সৌরভের পরিবার এখনো দিন কাটাচ্ছে আতঙ্কে। সন্তানের চিকিৎসা ব্যয় বহনের দুশ্চিন্তার পাশাপাশি সংসদ সদস্যের ভয়ে পরিবারটি অসহায়। এদিকে চিকিৎসকরা বলছেন শারীরিকভাবে সুস্থ হলেও সৌরভের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সৌরভ সুন্দরগঞ্জের সুন্দর আবহাওয়ায় সাত সকালে বেরিয়েছিল প্রাতঃভ্রমণে।
রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে পড়ে লাল রঙের একটি গাড়ি। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা সংসদ সদস্যের পিস্তল থেকে উড়ে আসে বুলেট। গুলিবিদ্ধ সৌরভ দুপায়ে বুলেটের যন্ত্রণা নিয়ে 7 দিন ধরে চিকিৎসাধীন রংপুর মেডিকেল কলেজে। গুলিবিদ্ধ সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতার পাশাপাশি সৌরভের দিনমজুর বাবা মা এখন চরম অসহায়। আজকে যদি এমপি না সাধারণ লোক হইতো এতদিন গ্রেপ্তার হইতো। তার টাকা পয়সা আছে বিধায় গ্রেপ্তার তার পুলিশ বাহিনী করতে পারেনি। আমার সাথে কেন আক্রোশ থাকবে? আমার বাচ্চাকে নিয়ে আমি আগের মতো যেন বাসায় থাকতে পারি, এও বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে যাই। একজন সংসদ সদস্যের এমন কাণ্ড চরম বর্বরতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের বর্বরচিত কাজে আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যদি অংশগ্রহণ করেন তাহলে এদেশে আইনের শাসন কতটা পিছিয়ে আছে সেটি প্রকটভাবে ফুটে উঠছে। আর চিকিৎসকরা বলছেন শিশু সৌরভ এখন অনেকটা শঙ্কামুক্ত। তবে পায়ের ক্ষত শুকালেও তার মন থেকে আতঙ্কের দাগ মুছবে না সহজে। লাকিলি তার ওইটা হয়নি, লাকিলি সেফ সাইড দিয়ে লেগে সেফ সাইডে চলে গেছে। তার হয়তো হাড় ভেঙে যেতে পারতো, ভ্যাসেল যদি মেজর ভ্যাসেল ছিঁড়ে যেত তাহলে সেক্ষেত্রে হয়তো বা তাকে লিম্বটাও লস করতে হতে পারতো। এই ধরনের ক্ষেত্রে বাচ্চাটা সবসময় জন্য ভিতর থাকবে, সন্ত্রস্ত থাকবে, তার ডিপ্রেশন হতে পারে, তার অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। গত শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় স্থানীয় সংসদ সদস্য লিটন সৌরভের পায়ে গুলি করেন। একজন জনপ্রতিনিধির কাছে সন্তানের মতো স্নেহ আর ভালোবাসা পাবার কথা ছিল শিশু সৌরভের, কিন্তু বিনা কারণে ফুলের মতো নিষ্পাপ এই শিশুটির ভাগ্যে জুটল তপ্ত সীসার আঘাত। নৈতিকতা বিবর্জিত এমন হিংস্রতার জন্য নতুন প্রজন্মের কাছে কি জবাব দেবে এই সমাজ? এমন প্রশ্ন থেকেই যায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। যশোরের বারোবাজার এলাকার রেল লাইন থেকে এনামুল কবির নামে এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার দায় অস্বীকার করেছে পুলিশ। নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ইছালি গ্রামের নিজ বাড়ি থেকে এনামুলকে তুলে নিয়ে যায় ইছালি পুলিশ ফাঁড়ির সদস্যরা। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রেল লাইনের উপর থেকে এনামুলের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, এ সময় তারা থানায় যোগাযোগ করলে এনামুল নিরাপদেই আছেন বলে জানানো হয়েছে। তবে এনামুলের আটক বা মৃত্যুর ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। বাসায় এসে বললো আমরা প্রশাসনের লোক, বলে ভাবি দরজা খোলেন। আমি বললাম আমি আর আমার মেয়ে ছাড়া কেউ নেই, দরজা আমি এখন খুলবো না। বলছে না ভাবি কোনো সমস্যা নেই, আমরা একটু দরজাটা খোলেন দেখ। 2 হাতেই হ্যান্ডকাপ লাগাচ্ছিল। তারপরে আবু বললো যদি লুঙ্গি ঠুঙ্গির সমস্যা হয় তাহলে আমার 1 হাত খুলে দেন, আমি তো পালাই যাচ্ছি না, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো পালাই যাব না। পুলিশের লোক যে এরকম কাজ করে বুঝতে পারিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 45 কেজি স্বর্ণের বার সহ 3 মালয়েশীয় নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। দুপুরে স্বর্ণের বার সহ তাদের আটক করে বিমানবন্দর কাস্টমসের প্রিভেন্টিভ দল। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটের 3 যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের দেহ ও লাগেজ তল্লাশি করে 45টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রত্যেকটির ওজন 1 কেজি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বর্ণ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার কাজ করত বলে জানিয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য 22 কোটি টাকা। চলতি বছরে এটি আটককৃত স্বর্ণের সবচেয়ে বড় চালান। গত রাত্রে 3টা থেকে আমাদের কাছ থেকে একটা স্পেসিফিক সংবাদ ছিল যে এরকম বিদেশি নাগরিকরা আসবে, তাদের কাছে স্বর্ণ থাকবে। সেই হিসেবে আজকে মালয়েশিয়ান এয়ারলাইন্স MH0102 ফ্লাইটে 11:30টার সময় ল্যান্ড করে। 3 জন মালয়েশিয়ান প্যাসেঞ্জার, এরা বোর্ডিং ব্রিজ থেকেই সন্দেহ হয়, এদের চলাফেরা দেখে গতিবিধি সন্দেহ হয়, এদের অনুসরণ করে গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের বডি তল্লাশি করে বডিতে 3 জনের কাছে মোট 45টা স্বর্ণের বার পাওয়া যায়, প্রতিটার ওজন 1 কেজি। এর মধ্যে 2 জনের কাছে পাওয়া যায় 12 24টা, আর একজনের কাছে পাওয়া যায় 21টা। 45 কেজি স্বর্ণের ওজন বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় 22.5 কোটি টাকা। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে 4 দিন ধরে পানি নেই। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করে বলছেন, বিকল্প উপায়ে চাহিদা পূরণের চেষ্টা করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।
নিজেদের পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত এ সংকট থাকবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। আতিকুর রহমান তমালের রিপোর্ট। হাসপাতালে পানি নেই, তাই বাইরে থেকে এভাবে গত 4 দিন ধরে পানি সংগ্রহ করছেন রোগীর স্বজনরা। আর এ কারণে পানি বিক্রিও বেড়েছে কয়েক গুণ। শুধু খাবার পানি নয়, বাথরুমে ব্যবহারের পানিও কিনতে হচ্ছে বাইরে থেকে। এখানে পানিটা সবচেয়ে বেশি চলে, আর বর্তমানে একটু বেশি চলতেছে পানিটা। শুনলাম ভিতরে নাকি পানি নেই 2 দিন না 3 দিন যাবত, এই জন্য একটু পানির চাহিদা একটু বেশি। কারণ অনুসন্ধানে জানা যায়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটও হাসপাতালে গত বুধবার হঠাৎ করে পানির পাম্প নষ্ট হয়ে যায়। আর সেই থেকে পানি সংকটে ভুগছেন রোগী ও তাদের স্বজনরা। টয়লেট থেকে আরম্ভ করে খাবার পানি সবকিছু বাইরে থেকে কিনে নিতে হয়। 5 লিটার 15 টাকা, আর আপনার 2 লিটার নিলে 8 টাকা। 2 লিটার 8 টাকা এটা বাইরে থেকে, বাকি এখানে যে আছে সামনে আপনার গেটের সামনে যে জায়গা থেকে। এই টয়লেট গেলে যাই দেখেছেন যে কি অবস্থা। যারা আমরা রোগীর সাথে আছি তারা আমরা অসুস্থ হয়ে পড়তেছি। এখন একটু আসতেছে টেপে, তাও সব জায়গায় না, মানে কোনো টেপ দিয়ে একটু পানি পড়ে। এটার কোনো ব্যবস্থাপনায় কেউ আছে কিনা আমার সন্দেহ আছে। শনিবার দুপুর 1টার দিকে হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে দেখা গেছে সাধারণ ওয়ার্ড তো বটেই, পানি নেই সিসিইউতেও। সংকটের কথা স্বীকার করে হাসপাতালের পরিচালক বলছেন, পাশের কিডনি হাসপাতাল থেকে পানি নিয়ে সাময়িকভাবে চাহিদা পূরণের চেষ্টা চলছে। মেইনলি কয়েকটা ওয়ার্ড আছে যেখানে পেশেন্টের অনেকগুলো পেশেন্ট, তো ওখানে পানি যেহেতু ওভার ইউজ হয় একটু শর্ট পড়ছে। আমরা অলরেডি একটু সিপিং করতেছি, বলতেছি 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে, আবার কালেকশন করতেছি। ওই যে ওয়াটার ওইটাতে কালেকশন হচ্ছে, এটা আমরা করে ফেলবার। আমাদেরটা আমরা মনে করতেছি 3-4 দিন লাগবে। এদিকে রোগীর স্বজনরা জানিয়েছেন, গত কদিন ধরে চিকিৎসা খরচের বড় একটা অংশই ব্যয় হচ্ছে পানি কিনতে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ছাত্র অভিভাবক ঐক্য ফোরাম। এছাড়া আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবে যায়। সেখানে একই দাবিতে মানববন্ধন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে প্রশ্ন ফাঁসের বিভিন্ন প্রমাণ তুলে ধরে তারা। এ সময় আন্দোলনের সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানায় তারা। আমাদের যে আন্দোলন সেটি তারা আমলে এনে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুক এবং তারা তদন্ত করে দেখুক যে আমাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি। আগামীকাল আমরা সকাল 10টায় শহীদ মিনারে জমায়েত হব, সেখানে আমরা অবস্থান ধর্মঘট করব এবং সকল মেডিকেল কলেজ, প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাবো আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে তারা যেন ক্লাস বর্জন করুক। খেলাধুলার পাশাপাশি যোগ্য সন্তান হিসেবে গড়ে উঠতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত অনূর্ধ্ব 14 বালিকা দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে সেজন্য 75 পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা মুক্তিযুদ্ধের সব প্রমাণ ও নথি নষ্ট করেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃতির মাধ্যমে তারা স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করতে চেয়েছে। খাদ্যমন্ত্রী আরো বলেন, যারা শেখ রাসেলকে হত্যা করেছে তারা এখনো শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছে। নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ফাদার জেমস ক্রুশ প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্যরা। সবশেষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সিরিয়ায় অভিযানের সময় আকাশ নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে রাশিয়া। এ সপ্তাহের মধ্যেই বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়েছে পেন্টাগন।
সিরিয়ায় যার যার বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনায় বসার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বানের পর শুক্রবার সে বিষয়ে তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখায় বলে জানান মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র পিটার কুক। গত এক সপ্তাহে রাশিয়ার যুদ্ধবিমান অন্তত 3 বার মার্কিন ড্রোনের খুব কাছাকাছি দিয়ে উড়ে যায় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী সামরিক নীতি গ্রহণের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা শুরুর পর অন্তত 2 বার রুশ বিমান তুরস্কের আকাশ সীমায় ঢুকে পড়লে বিষয়টি নিয়ে পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিকে সিরিয়ার সরকারি বাহিনী ও রুশ বিমান হামলার মধ্যেই নতুন করে আলেপ্পো শহরের কয়েকটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে আইএস। It has become one of the most powerful fighting groups in the region. ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রীড়া চিকিৎসক মনিরুল আমিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। এরপর তার শারীরিক অবস্থা জানতে বেশ কিছু পরীক্ষা করা হয়, আর সবশেষ পরীক্ষা অনুযায়ী মাশরাফির রক্তে আগের তুলনায় প্লেটিলেট বেড়েছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক। তার অবস্থাও এখন বেশ স্থিতিশীল। আর এই ধারা অব্যাহত থাকলে আগামী 7 দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে মাশরাফি বাসায় ফিরতে পারবেন বলেও জানান বিসিবির চিকিৎসক। যদিও এখনও মাশরাফির জ্বর ও মাথা ব্যথা আছে। আজ থেকে শুরু হওয়া জাতীয় লিগের 3য় রাউন্ডের খেলা দিয়ে দীর্ঘ 1.5 বছর পর ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনে ফেরার কথা ছিল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। মেডিসিন ডাক্তারের আন্ডারে সুপারভিশনে আছে। প্লেটলেট কাউন্টটা টাইম টু টাইম করা হচ্ছে। তো যে সময় সে ভর্তি হয়েছিল সেই সময় 1,50,000 ছিল। অ্যাট প্রেজেন্ট এটা 1,30,000 আছে, যেটা ভেরি গুড সাইন। তার মানে এটা বাড়ছে, ভয়ের কিছু নাই এবং এটা ডেঞ্জার কিছু না। আমরা কোনো প্রকার কোনো রিস্ক নিতে চাই না। যখন ওখানকার ডাক্তার সাহেবরা মনে করবে যে ছেড়ে দেওয়া যায়, তখনই তাকে ডিসচার্জ দিবে। রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সতর্কতা জারির পরও বাংলাদেশে নিরাপদ বোধ করছেন বিদেশি নাগরিকরা। চাপ হিসেবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন বেগম খালেদা জিয়া। বিদেশিদের হত্যা তারই অংশ বললেন প্রধানমন্ত্রী। রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কমিটির বৈঠক। বিএনপি নেতা বিপ্লবের রিমান্ড বাতিল, ছেড়ে দেওয়া হয়েছে রাজশাহী থেকে আটক 2 জনকে। সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবং যশোরে পুলিশের হাতে আটকের পর রেল লাইন থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার। অভিযোগ স্বজনদের, নির্যাতনের কথা অস্বীকার পুলিশের। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।